I will show you how to identify tense without the meaning. ইংরেজি বইয়ের প্রত্যেকটা পাতায় আমরা সেন্টেন্সকে খুঁজে পাই। সুতরাং সেন্টেন্স খুব ভালোভাবে শেখা, খুব ভালোভাবে জানা আমাদের অত্যন্ত জরুরি। অর্থ করার দরকার নাই, অনেক সময় পুরো সেন্টেন্সটা পড়ারও দরকার নাই, তার আগেই আমরা বুঝে ফেলবো যে এটা আসলে কোন ধরনের সেন্টেন্স। There are mainly 5 type of sentences. Okay, so dear students and audience, I am B.I. Badhan sir, and today I will discuss about sentence. I will show you how to identify tense without the meaning. প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা সবাই আসলে সেন্টেন্স শিখি। এই সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইংরেজি ভাষা বা ইংরেজি ব্যাকরণ শেখার ক্ষেত্রে, কারণ আমরা ইংরেজি বইয়ে যা পড়ি, আমি যদি বলি যে আমাদের প্রত্যেকটা ক্লাসের ইংরেজি বইয়ের প্রত্যেকটা পাতায় আমরা সেন্টেন্সকে খুঁজে পাই। সুতরাং সেন্টেন্স খুব ভালোভাবে শেখা, খুব ভালোভাবে জানা আমাদের অত্যন্ত জরুরি। তো এই সেন্টেন্স শিখতে গিয়ে আমাদের আসলে নানা রকম জটিলতায় পড়তে হয়, অনেক সন্দেহ সংশয়ের ভিতর পড়তে হয়। তো কোনো শিক্ষার্থী সেই সন্দেহ সংশয় পড়বে না। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে এই শুধুমাত্র সেন্টেন্স দেখেই বোঝা যায় যে এটা কোন ধরনের সেন্টেন্স। এখানে কোনো সেন্টেন্সের অর্থ করার দরকার নাই, অনেক সময় পুরো সেন্টেন্সটা পড়ারও দরকার নাই, তার আগেই আমরা বুঝে ফেলবো যে এটা আসলে কোন ধরনের সেন্টেন্স। তো সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। এই বিষয়টা আসলে আজকের এই ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এবং অনেক নতুন কিছু তোমরা পেতে যাচ্ছ। তো আমি সর্বপ্রথম আমি যদি বলি যে সেন্টেন্স মানে হচ্ছে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস সেন্টেন্স? সেন্টেন্স মিনস বাক্য। এখানে সেন্টেন্স মানে বাক্য, সেন্টেন্স মানে বাণী, উক্তি, কথা ইত্যাদি। আমরা প্রধানত সেন্টেন্স মানে বাক্য এটাই ধরি। এখন আমরা জানবো সেন্টেন্সের ক্লাসিফিকেশন। আমরা যদি এইখানে দেখি, আমি আগেই সেন্টেন্সের ক্লাসিফিকেশনটা আসলে এইখানে দিয়ে রাখছি। দেয়ার আর মেনলি 5 টাইপ অফ সেন্টেন্সেস। ওকে, সো যেমন ফার্স্ট ওয়ান ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। এবার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ বা উপদেশমূলক বাক্য। অপারেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স, আবেগসূচক বাক্য। আমরা জানলাম এই 5টা সেন্টেন্স, কিন্তু আমাদের পরীক্ষার খাতায়, আমাদের বইয়ের পাতায় কিংবা প্রশ্নে আমরা আসলে কিভাবে এই সেন্টেন্সগুলোকে চিনব? আমি একটা সেন্টেন্স লিখছি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এইটা আসলে কোন ধরনের সেন্টেন্স? এই সেন্টেন্সটা আমরা চিনতে চাই। তো এই চেনার যে উপায়টা আসলে আমাদের বইগুলোতে সাধারণত যেভাবে থাকে, প্রচলিত দেশের নামকরা বইগুলোতে যেভাবে থাকে, আমি সেটা যদি বলি যে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ যেই সেন্টেন্স বা বাক্য দ্বারা কোনো কিছুর বর্ণনা কিংবা বিবৃতি বোঝায়, সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স এইভাবে থাকে, যেই সেন্টেন্স বা বাক্য দ্বারা কোনো কিছু প্রশ্ন করা বা জানতে চাওয়া বোঝায়, সেটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। একইভাবে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও, যে আদেশ বা উপদেশ বা পরামর্শ বোঝায়, এই সেন্টেন্সটা তাকে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বলা হয় যে সেন্টেন্স বা বাক্য দ্বারা ইচ্ছা কিংবা প্রার্থনা বোঝায়, সেটি হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। যেই সেন্টেন্স দ্বারা মনের আংশিক আবেগ, দুঃখ, বেদনা, উচ্ছ্বাস এসব প্রকাশ পায়, তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। অর্থাৎ বইয়ে যেভাবে আমাদের থাকে ঠিক সেভাবে আমি 5টা সেন্টেন্সের কথা বললাম। এখন আমরা চেষ্টা করি এই অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি দিয়ে আসলে কি বোঝাচ্ছে? আবেগ, উপদেশ, অনুরোধ, বর্ণনা নাকি বিবৃতি? তোমরা একটু খেয়াল করো তো যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা কি আদেশমূলক বাক্য? যদি আদেশ হয়, হতে পারে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটা কি প্রশ্নবোধক বাক্য? যদি প্রশ্নবোধক বাক্য হয়, হতে পারে ইম্পারেটিভ। এটা কি বর্ণনামূলক বাক্য? যদি বর্ণনামূলক বাক্য হয়, তবে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আসলে এটা দিয়ে কী বোঝাচ্ছে? এটা কোন সেন্টেন্স হতে পারে? তো কি বোঝাচ্ছে সেটা বোঝার আগে আমাদের কিন্তু এই সেন্টেন্সটার অর্থ করা দরকার। অর্থটা কি? যে অনেস্টি মানে হচ্ছে সততা, ইজ দ্য বেস্ট মানে হচ্ছে সর্বোত্তম, পন্থা, পলিসি মানে হচ্ছে পন্থা বা উপায় বা রাস্তা। তো আসলে এখানে একটা কথা বলে রাখি, পলিসি শব্দটা কিন্তু অনেকের কাছে নতুন মনে হতে পারে, কঠিন মনে হতে পারে। এই শব্দের অর্থ সকলেরই জানা নাও থাকতে পারে। এখানে একটা বিষয় লক্ষ্য করা, যে পরীক্ষার প্রশ্নে বা আমাদের বইয়ে
কখন কোন শব্দ এসে যাবে এর অর্থ কিন্তু ওই শিক্ষার্থী জানে বা তার জানা শব্দগুলোই যে আসবে সেটা কিন্তু নয়। পরীক্ষার প্রশ্নে কিন্তু শিক্ষার্থীর অনেক অজানা শব্দও চলে আসে। যদি সে ওই অজানা শব্দের অর্থ না জানে তাহলে সে পুরা বাক্যটার অর্থ করতে পারবে না, আর বাক্যটার অর্থ করতে না পারলে তখন কি সে বুঝতে পারবে এটা আদেশ নাকি উপদেশ নাকি অনুরোধ? আর যদি সে সেটাই বুঝতে না পারে তাহলে সে এই সেন্টেন্সটাকেও চিনতে পারবে না। আর যদি সেন্টেন্স চিনতে না পারে তাহলে কিন্তু সে বুঝতে সে ভয়েসও করতে পারবে না, ন্যারেশনও করতে পারবে না। তাহলে দেখেন আমাদের এই পদ্ধতিতে বা আমাদের বইগুলোতে যেভাবে থাকে আমাদেরকে আসলে ইংলিশে কতটা দুর্বল বানিয়ে দেয় এই শুধু গ্রামারে এই নিয়মগুলো, অথচ খুব সহজেই কিন্তু এইগুলো করা যায়। আমরা সেটা ডান পাশে দেখাবো। ওয়েট, আমি বলে যাচ্ছি সততা হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা, এটা হচ্ছে অর্থ। এখন এটা দিয়ে কি বোঝায়? বর্ণনা বোঝায় নাকি বিবৃতি বোঝায়? এই প্রশ্নটুকু এটা কোন ধরনের সেন্টেন্স হবে এই প্রশ্নটুকু আপাতত তোমাদের কাছেই ছেড়ে দিলাম। তোমরা একটু দেখে নিতে পারো যেটা আসলে এই নিয়ম অনুযায়ী কোন সেন্টেন্স হয়। তোমরা একটু চিন্তা করতে থাকো, পারলে তোমার উত্তর লেখো কমেন্টের ঘরে। আমি চলে যাচ্ছি যে আসলে অর্থ ছাড়াই কিভাবে সেন্টেন্স চেনা যায়, হাউ টু আইডেন্টিফাই সেন্টেন্স উইথাউট মিনিং। সো ফার্স্টলি I have written here 5 sentences and শুরুতেই থাকবে যদি সেই সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়, শুরুতেই থাকবে অবশ্যই সাবজেক্ট এবং শেষে থাকবে অবশ্যই ফুল স্টপ। এবং এরকম আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি যে রাসেল রিডস ইংলিশ। তাহলে এই রাসেল রিডস ইংলিশ এটা তাহলে শুরুতে হচ্ছে রাসেল কি? নাম, নেম মানে কি? একটা ব্যক্তির নাম। তাহলে এখানে সাবজেক্টগুলো কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি। সাবজেক্টগুলো কি? আই, উই, ইউ, হি, শি, ইট, নেম, দে। আই, উই, ইউ, হি, শি, ইট, নেম, দে, এগুলি হচ্ছে সাবজেক্ট কিন্তু। তো এখানে রাসেল হচ্ছে একটা নাম, ব্যক্তির নাম। নেম বলতে কি? নাম। সেটা ব্যক্তির নাম হতে পারে ঢাকা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, দিনাজপুর, খাগড়াছড়ি ইত্যাদি। এটা হচ্ছে জায়গার নাম। হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া এগুলো হচ্ছে কি? প্রাণীর নাম। এরকম নাম হতে পারে। তারপর হচ্ছে সত্যবাদিতা, তারপর হচ্ছে সততা, তারপর হচ্ছে নির্বুদ্ধিতা, এগুলো হচ্ছে কি? দোষ গুণের নাম। তাহলে সততা কিসের নাম? দোষ গুণের নাম। তাহলে নাম থাকলে কি হয়? শুরুতেই নাম। তাহলে নাম থাকলে নাম মানে সাবজেক্ট থাকলে কি হচ্ছে? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে সততা তো একটা গুণের নাম। তাহলে শুরুতে নেম আছে বা সাবজেক্ট আছে এবং শেষে আছে ফুল স্টপ। এবার বলেন কোন টেন্স কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ। বুঝতে কোনো অসুবিধা আছে? এরপরে আসেন ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে অবশ্যই অক্সিলারি ভার্ব থাকবে, নয়তো WS কোশ্চেন ওয়ার্ড থাকবে। শুরুতে কি থাকবে? অক্সিলারি ভার্ব থাকবে, নয়তো WS কোশ্চেন ওয়ার্ড থাকবে। শেষে কি থাকবে? অবশ্যই কোশ্চেন মার্ক। শেষে কি থাকবে? কোশ্চেন মার্ক। ভুল করলে কিন্তু ফুল স্টপ থাকবে না, অবশ্যই কোশ্চেন মার্ক থাকবে। আবার অ্যাসার্টিভ সেন্টেন্সে ভুল করে কিন্তু কোশ্চেন মার্ক থাকবে না, অবশ্যই ফুল স্টপ। দাড়ি নয়, কমা নয়, একদম ফুল স্টপ। কার ডায়লগ? ফাটাকেস্ট। আচ্ছা, তো শুরুতেই হচ্ছে WS কোশ্চেন ওয়ার্ড অথবা অক্সিলারি ভার্ব। এই এখানে দেখতে পাচ্ছেন যে আর ইউ ফাইন, এই যে সেন্টেন্সটা শেষে কি আছে? কোশ্চেন মার্ক। আচ্ছা, কোশ্চেন মার্ক শুরুতে কি আছে? আরটা কি? অক্সিলারি ভার্ব। তাহলে শুরুতেই অক্সিলারি ভার্ব আর শেষে কি আছে? কোশ্চেন মার্ক। তাহলে এটা কোন সেন্টেন্স? অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আসেন শুধুই কি আর অক্সিলারি ভার্ব? না, এরকম অক্সিলারি ভার্ব আরও আছে। সেগুলো কি? am, is, are, was, are, have, has, do, does, did, can, could, shall, should, may, might, will, would ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে এগুলোর যে কোনো একটা যদি শুরুতে থাকে এবং শেষে থাকে কোশ্চেন মার্ক, দ্যাট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং দেখে হোয়ার কি? হোয়ার হচ্ছে WS কোশ্চেন ওয়ার্ড। এরকম আরও WS কোশ্চেন ওয়ার্ড আছে, সেটা হচ্ছে when, which, what,
হোয়াই, হাউ, হাউ মেনি, হাউ ওল্ড, হাউ মাচ, হাউ মেনি, হাউ লং ইত্যাদি ইত্যাদি। তাহলে এগুলা যদি শুরুতে এগুলোর কোনো একটা থাকে, শেষে থাকে কোশ্চেন মার্ক, তাহলে এটা কি হবে? অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু এই দুইটা দিয়েই শুরু হয়, অর্থাৎ এই অবশ্যই অবজেক্টিভ ভার্ব নয়তো ডাব্লিউএস কোশ্চেন। এর বাইরে কিন্তু কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স নাই। তুমি যে ক্লাসেই পড়ো, যে বই থেকেই পড়ো, তুমি ক্লাস 6-এ পড়ো, তুমি 12-এ পড়ো, তুমি যেই লেভেলেরই স্টুডেন্ট হও, ইংলিশ ভার্সনের হও, বাংলা ভার্সনের হও, মানে কোনো সমস্যা নাই, যেই ক্লাসের স্টুডেন্ট হও, এই অবজেক্টিভ ভার্ব মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স ডাব্লিউএস আর এই যে অবজেক্টিভ ভার্ব এর বাইরে শুরু হয় না। ইন্টারোগেটিভ সেন্টেন্সে শেষে অবশ্যই কোশ্চেন মার্ক থাকে, অন্য কোনো কিছু থাকে না। আমি বাঁধন স্যার বলতেছি, অন্য মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক থাকে। অন্য স্যার কি অন্য কথা বলবে? অন্য স্যার কি ফুল স্টপ বলবে? অন্য বইয়ের লেখক কি বলবে যে এক্সক্লামেশন মার্ক বসবে বা কমা বসবে? না। কথা ক্লিয়ার? এখানে অবশ্যই কোশ্চেন মার্কেই থাকবে, তা না হলে ওটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না। কথা ক্লিয়ার? এরপরে আসেন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স জানবো। ইম্পারেটিভ সেন্টেন্স আসলে কেমনে হয়? ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে অবশ্যই ভার্ব থাকবে, অথবা থাকবে লেট, থাকতে পারে ডু নট, আমরা যেটাকে সংক্ষেপে বলি ডন্ট, থাকতে পারে ডু নট অথবা ডন্ট, অথবা থাকতে পারে প্লিজ বা কাইন্ডলি, কাইন্ডলি বা প্লিজ। বুঝে গেল? তাহলে এগুলোর কোনো একটা থাকবে, সেটা কোথায়? ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে। তাহলে শেষে কি থাকবে? শেষে থাকবে অবশ্যই ফুল স্টপ। এখানেও কিন্তু ফুল স্টপ, এর আগে পাইছিলাম কোথায়? অ্যাসাইটিভে ফুল স্টপ, ইম্পারেটিভের শেষেও ফুল স্টপ থাকবে, মনে রাখতে হবে। তাহলে ওপেন দ্য ডোর আমাদের ইংরেজিতে খুব বহুল প্রচলিত একটি লাইন, একটি সেন্টেন্স, ওপেন দ্য ডোর। আমাদের কবি কাজী নজরুল ইসলাম বলছিলেন, ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে। তাহলে ওপেন দ্য ডোর। এরপরে আসে লেট মি রাইট, লেট মি রাইট হিস্টোরি, আমাকে ইতিহাস লিখতে দাও, আমাকে ইতিহাস লিখতে দাও। তাহলে এখানে লেট মি রাইট হিস্টোরি, তাহলে শুরুতে কি আছে? লেট, শেষে কি আছে? ফুল স্টপ। কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। এইখানে কোনো সন্দেহ, সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব কোনো কিছুই নাই, এইটা ডাইরেক্ট ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে যদি কেউ বলে না তুমি ভালো করে বলো, আমাদের শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এনারা ইংরেজি শেখেন, কিন্তু ইংরেজি শিখে তাদের ভিতর একটা সংশয় কাজ করে, কনফিডেন্স আসে না। যদি বলা হয় এটা কি ঠিক আছে, তখন উল্টাপাল্টা চিন্তা করে যে আসলে কি জানি হবে, আমি হয়তো ভুল করে ফেলছি। তো এই যে কনফিডেন্স, এইটা নিয়ম পড়ার পরে যদি তোমাকে কেউ বলে তোমার মাথায় পিস্তল দিয়ে যে সঠিক করে বলো, না হলে মাথায় গুলি চালিয়ে দেব, তোমার নিয়ম বলতেছে এটা ইম্পারেটিভ, তুমি ইম্পারেটিভেই বলবা, গুলি করলে করো। মানে বিষয়টা এতটুকু কনফিডেন্স থাকবে। কেউ যদি বলে না তোমাকে 2 লাখ টাকা দিচ্ছি, ইম্পারেটিভ না, তুমি এটা অপারেটিভ বলে দাও, তোমার মুখ থেকে বের হবে, কারণ তুমি দেখতেছো সূর্য যেমন ওঠে সত্য, এইটা ইম্পারেটিভ সেন্টেন্স তেমনি সত্য। 2 লাখ টাকা দেখে কি তুমি অন্য কিছু বলবা? বলতেই পারো। আচ্ছা, আসলে এটা জাস্ট মস্করা করলাম। তো এটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স, শুরুতে লেট আছে, শেষে ফুল স্টপ। এরপরে আসেন আমরা অপারেটিভ সেন্টেন্সটাকে কেমনে চিনবো। অপারেটিভ সেন্টেন্সের শুরুতে অবশ্যই থাকবে মে থাকবে, আর কি থাকবে? ছেলে থাকবে না, লং থাকবে, তারপর হচ্ছে প্রে থাকবে। তো এগুলো যদি থাকে সেটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। তবে শুরুতে অবশ্যই মানে শেষে অবশ্যই থাকবে ফুল স্টপ। মে আল্লাহ হেল্প ইউ, শেষে ফুল স্টপ। তাহলে শুরুতে এখানে মে আছে আর শেষে কি আছে? ফুল স্টপ। তাহলে এটা অবশ্যই
অপারেটিভ সেন্টেন্স। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কি? এক্সক্লেমেটরি সেন্টেন্সে শুরুতে এখানে কিন্তু মানে এখানে কিন্তু হোয়াট থাকতে পারে, যদিও এটা ডাব্লিউএস কোয়েশ্চন ওয়ার্ড, অথবা হাউ থাকতে পারে, অথবা হুরা থাকতে পারে, SURRAS, হুরা। তারপর হচ্ছে ফাই থাকতে পারে, ফাই থাকতে পারে, হ্যাঁ। তারপরে থাকতে পারে হচ্ছে আলাস থাকতে পারে। তো এই সব শব্দ থাকতে পারে। শেষে কি থাকবে? অবশ্যই এক্সক্লেমেশন মার্ক। যেমন একটা এক্সাম্পল দেই যে হুররা, SURRAS, হুররা উই ওন দ্য গেম। এখন দেখেন এখানে যে হুররা উই ওন দ্য গেম, তো আসলে শুরুতেই আছে হুররা এবং এখানে এক্সক্লেমেশন মার্ক আছে, সুতরাং এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখানে 5টা টেন্স দেখলাম যে কিভাবে অর্থ ছাড়া সেন্টেন্স চেনা যায় এবং 100% গ্যারান্টি সহকারে সেন্টেন্স শেখা যায়, যে এই পদ্ধতিতে আসলে কোনো প্রকার দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ এগুলার পড়তে হয় না। গ্যারান্টি দিয়ে বলা যায় যে হ্যাঁ, এটা আমি বলছি ইম্পারেটিভ সেন্টেন্স, সো ইট উইল বি ইম্পারেটিভ সেন্টেন্স, মাস্ট বি ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, সো আমি সেই পদ্ধতিটা দেখালাম। যদি ভালো লাগে, এটা আপনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, যদি ভালো লাগে এটা তোমাদের ক্লাসমেট বা অন্যান্যদের মাঝে ছড়িয়ে দাও। আর কেমন মানে অনুভূতি এটা কমেন্টে হয়ে জানাও, এবং আগামী দিনে আসলে কেমন ভিডিও বা কেমন গ্রামাটিক্যাল আইটেম জানতে চাও সেই বিষয়টাও লিখতে পারো। সর্বোপরি সকলের কাছ থেকে দোয়া কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।